এবার কথা বলতে চাই আরেকটি খবর নিয়ে, তা হচ্ছে গতকাল বিশ্ব পরিবেশ দিবস ছিল 5 জুন, এবং সে সময় এ ধরনের দিবসগুলোতে আমরা আসলে পরিবেশের কি পরিস্থিতি সেগুলো নিয়ে কথা বলে থাকি, এবং বলা হচ্ছে নতুন করে খরার ঝুঁকিতে দেশের উপকূল ও মধ্যাঞ্চল। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এম জাকির হোসেন খান, জলবায়ু ও পরিবেশ নীতি বিশ্লেষক, যুক্ত আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালের আজকের আয়োজনে। আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন ঘটছে এবং তার যে বিরূপ প্রভাব সেটি আমরা যারা বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশ তারা কিন্তু অনেক বেশি সেটি টের পাচ্ছে। এখন যে কথাটি বলা হচ্ছে যে নতুন করে খরার ঝুঁকিতে দেশের উপকূল ও মধ্যাঞ্চল, সেটি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিতে চাই। কী ধরনের ঝুঁকি এবং তার প্রভাবটা আসলে কেমন হবে ভবিষ্যৎ দিনে? ধন্যবাদ। আপনি জানেন যে এই গবেষণাটা বেশ সাম্প্রতিককালে, এবং এটা সবচেয়ে ভালো লাগছে আমার সেটা হলো যে এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি সহ আরো কয়েক মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তো এই ধরনের গবেষণা, আমাদের প্রথম কথা বলি যে আমাদের সমস্যার বিষয়ে গবেষণাগুলি অন্যান্য বাইরের দেশে করা হচ্ছে, আমাদের কিন্তু বেশি করা উচিত, এবং এইটা কিন্তু একটা ফলটা দীর্ঘমেয়াদে থাকে। কারণ আমাদের স্থানীয়ভাবে যখন কোনো গবেষণা হয় বা আমাদের যারা বিশেষজ্ঞরা গবেষণা করেন, তখন তারা নিয়মিত সেটা মনিটর করতে পারেন, সহজে তার একটা অ্যাক্সেস থাকে বিভিন্ন জায়গায়। তো আমি মনে করি প্রথমেই কথা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই জাতীয় বাজেট যেটা শুরু হচ্ছে বা আজকে কালকে যে প্রস্তাব দেওয়া হবে, এখানে কিন্তু আমাদের এই গবেষণাতে ব্যাপক অর্থ বরাদ্দ করা যায়। কারণ এই যে গবেষণাটা এসছে, এটা কিন্তু একটা নতুন তথ্য। কারণ আমরা এতদিন জানতাম যে উত্তরবঙ্গে বিশেষ করে ওই অঞ্চলটাতে মরুময়তা বা খরা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই যে আমাদের মধ্য অঞ্চল থেকে উপকূল অঞ্চলে খরার প্রবণতা বাড়ছে, এটা বাড়বে সামনে, বিশেষ করে সাময়িকভাবে বর্তমানে ভবিষ্যতে বাড়বে, সেটা 40 বা 50-এর পরে। এইটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ হলো উত্তরাঞ্চলে যে খরা প্রবণতা, উপকূল অঞ্চলের খরা প্রবণতা কিন্তু ভিন্ন রকম হবে। কারণ দুটো এলাকারই প্রতিবেশ ব্যবস্থা, ওখানকার পানি, মাটি, গাছপালা বা মানুষের জীবন জীবিকা, সেটা কিন্তু একটা বড় বিষয়। তো যে কথাটা এখানে আসছে এবং আমাদের যারা বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে কথাটা, সেটা হচ্ছে যে এই খরা প্রবণতাটা বাড়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের উজান থেকে পানি না আসা, যেটা প্রফেসর আইনুল নিশাত বলেছেন যে আমাদের উপকূলে উজান থেকে পানি না আসার কারণে আমাদের এমনিতেই ওই অঞ্চলে, বিশেষ করে উপকূলে, আপনার লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তো একই সাথে যদি পানি কম আসতে থাকে, তাহলে কিন্তু সেটা মরুময়তা বাড়াবে। কারণ হলো যে আপনি যতই উপকূল অঞ্চলে, আমরা মনে করি যে উপকূলে তো পানির অভাব নেই, সমুদ্র আছে, কিন্তু যেটা বেশি মানে মিষ্টি পানি না থাকলে তো আপনার ফসল উৎপাদন করা যাবে না। এবং একই সাথে দেখা যাচ্ছে যে পানি যা মানে আমরা যে পানিটা আসতে, সেই পানিটার পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, যার ফলে ওই অঞ্চলে মরুময়তার বিষয়গুলো আপনার সবচেয়ে বড় ঝুঁকিতে যেটা, সেটা হলো যে উপকূল অঞ্চলে আপনি পানির ঝুঁকি থাকলে আরেকটা বড় ঝুঁকি অনেক দিন ধরে, সেটা সেই দীর্ঘ সময় ধরে আইলার পর থেকে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে ও অঞ্চলে আপনার খাবার পানির স্বল্পতা বা ওখানে সংকট। মানুষের ব্যক্তিগত দৈনন্দিন জীবন যাপনের কার্যক্রমের জন্য যে পানি দরকার সেটাও পায় না, বিশেষ করে নারীরা খুব ঝুঁকিতে আছে। তো এর ভিতরে যদি আবার এই আপনার ফসলের উৎপাদনের জন্য যে পানি দরকার, সেইটাও যদি মরুময়তা তৈরি হয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা আসলে উত্তর, পূর্ব, মধ্য, আবার দক্ষিণাঞ্চল যদি এই মরুময়তার ঝুঁকিতে পড়ে, সেটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা একেবারেই আমাদের তাই। চ্যালেঞ্জ করবে। আমাদের যেহেতু জি, জনসংখ্যা ফসলের অনেক, উৎপাদন। জি, জি, জনসংখ্যা অনেক বেশি এবং আমরা কৃষির উপর নির্ভরশীল রয়েছি, সেক্ষেত্রে ফসল উৎপাদনের তো একটি বড় ধরনের প্রভাব পড়তেই যাচ্ছে, যেমনটি আপনি বলছিলেন। সেক্ষেত্রে তো আসলে মানুষের জীবনের ঝুঁকিও বেড়ে যাচ্ছে, এবং আমরা এই বছরই এপ্রিলে যেরকম তাপমাত্রা দেখলাম, টানা তাপপ্রবাহ চললো, এবং এই ধরনের তাপমাত্রায় তো মানুষের জীবন ধারণ খুবই কষ্টকর, এবং সেটি যদি সামনের দিনে আরও বেড়ে যায় তাহলে তো একেবারে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে এসে পড়বে। অবশ্যই ঝুঁকিতে পড়বে। শুধু তাই না, আমাদেরকে পুরো ব্যবস্থাটাই আমাদের কিন্তু চেঞ্জ করতে লাগবে। কারণ আপনি এখন আর দিনে, বিশেষ করে 11টার পর থেকে 3টা-4টা পর্যন্ত আপনি গ্রীষ্মকাল যদিও নাই, সারা বছরই প্রায় গ্রীষ্মকাল হয়ে যাচ্ছে। তো এই সময়টাতে আপনার কাজ করতে পারবে না কৃষকরা।
মাঠে। এবং আমি কালকে রাতে আমি আসলাম, কালকে ছিলাম আপনার হলো পাবনাতে। ওই বিশ্ববিদ্যালয়ে আমার একটা লেকচার ছিল সেখানে, যে তখন আমি শুনলাম যে তারা পাবনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে অবস্থা, বিশেষ করে 40-42 ডিগ্রির পরে তাদের ক্লাস করা খুবই দুর্বিষহ হয়ে যায়। তো আমাদের পুরো ব্যবস্থাটাই আপনি দেখবেন যে মানে আমাদের অর্থনৈতিক কাঠামোটা বা আমাদের উৎপাদন প্রক্রিয়া, সেটা কিন্তু আপনার এই পুরো ঢেলে সাজাতে হবে। যে কথা আপনি বলছিলেন যে ব্রহ্মপুত্র বেসিনের বাম পাশটা, যদি আমি ম্যাপটা সামনে রেখে বাম পাশটা ধরি, একেবারে দেখবেন যে এই পদ্মা নদীর বাম পাশের অঞ্চলগুলিতে মূলত তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে। এটা মূল কারণটাই হলো কিন্তু উজান থেকে পানি না আসা। তো আমাদের এই পানির সম্পদ ব্যবস্থাপনা, আমি আবারও বারবার বলছি যে এটা কিন্তু সিরিয়াসলি দেখা উচিত। গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে। তো আমরা তিস্তা নিয়ে কিন্তু এখনো ঝুলে আছি। এখন ভারতের সরকার, নতুন সরকার, এমনি যে অবস্থা দেখাচ্ছে ঝুলন্ত সরকার হতে পারে, তো আরো ঝুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রকট হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এটা কিন্তু আমাদের বাঁচা মরার সমস্যা। বাংলাদেশে যদি উজান থেকে পানিগুলো ন্যায্য হিসেবে আমরা না পাই, কারণ আজ থেকে 30 বছর আগে যে পরিমাণ পানি আমরা পেয়েছিলাম, যে চুক্তি করেছিলাম, এখন কিন্তু পানির চাহিদা আরো বেশি। সুতরাং এখানে ভারত থেকে ম্যানেজমেন্টের করা, ইন্টারনালি আমাদের গঙ্গা ব্যারেজ বা তিস্তা ব্যারেজের আরো বেশি কার্যকর উপায়ে যদি না ব্যবস্থা করতে পারি, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আরেকটা ঝুঁকি আছে, যে এই মরুময়তার যে ঝুঁকির কথা বলা হচ্ছে, উজান থেকে পানি না আসার কারণে কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছের আগামরা প্রায় 40-45 বছর আগে থেকে শুরু হয়েছে। আপনার সুন্দরবন কিন্তু গরানবনে পরিণত হচ্ছে ক্রমেই, কারণ হলো যে মিষ্টি পানির উৎস না থাকার ফলে ওখানে আপনার ড্রাই সিজনে গাছগুলি মারা যাচ্ছে। তো সেইটা, সুন্দরবন যদি অস্তিত্ব নষ্ট হয়, সুন্দরবন যদি আমাদের গাছপালা না টিকে, তাহলে এই ঘূর্ণিঝড় কে সুরক্ষা দেবে আমাদেরকে? একেবারে তাই। আমাদের সিডর থেকে শুরু করে আইলা এবং সবশেষ আমরা যে ঘূর্ণিঝড় হলো সেখানটাও আমরা দেখেছি যে রিমাল, আমরা সুন্দরবন আমাদের সবসময়ই আসলে বাঁচিয়েছে। অনেক ধন্যবাদ এম জাকির হোসেন খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। জলবায়ু ও পরিবেশ নীতি বিশ্লেষক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। সবশেষ বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো, আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলবো। নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন।